একবারে আইএলটিএস নাই তাইলে কই যাবো আমি? তো এই মুহূর্তে পৃথিবীর একটা দেশ সবচেয়ে বেশি ওয়ার্কস করতেছে, সবচেয়ে বেশি ভিসা দেয়, সেটার নাম গ্রিস নাকি লাটভিয়া? স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল কিনা? যে আইএলসটা ম্যান্ডেটরি কিনা? শত যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের কত পয়েন্ট থাকলে অ্যাপ্লাই করতে পারে? ইউরোপে পড়তে যাওয়ার ড্রিম আছে, কিন্তু বাজেট, ভিসা আর লাইফস্টাইল নিয়ে কনফিউজড। তাহলে আজকের এই পডকাস্টটা স্কিপ করলে লিটারালি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করবেন। কারণ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমরা নিয়ে এসেছি হাগ গুড নিউজ। লাটভিয়া অ্যান্ড গ্রিস স্টাডি ভিসা অপরচুনিটি 2026। কোন কান্ট্রিতে লো বাজেটে বেটার লাইফস্টাইল, ভিসা প্রসেস কতটা ইজি, আইএলস ছাড়া পসিবল কিনা, মান্থলি কস্ট কত, আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো স্টুডেন্টরা অ্যাকচুয়ালি গিয়ে কেমন লাইফস্টাইল লিড করবে। আজকে আমার সাথে আছেন ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির রকিব ভাইয়া, যিনি কিনা ডিরেক্টলি স্টুডেন্টের ভিসা প্রসেস নিয়ে কাজ করে। সো ভাইয়া, আপনাকে ওয়েলকাম করছি। ধন্যবাদ স্নেহা, তোমাকে অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি জানো বিগত দিনগুলোতে আমরা সাকসেসফুলি অনেক ভিসা পাচ্ছে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি, সো ভালো না থাকার কোনো সুযোগ নেই। আচ্ছা, আপনার কাছে আমি আজকে গ্রিস অ্যান্ড লাটভিয়া নিয়ে কোশ্চেন করবো, ইতিমধ্যে জানেন। আমার প্রথম কোশ্চেনটা ছিল, এত দেশ থাকার পরে গ্রিস বা লাটভিয়াকেই কেন স্টুডেন্টরা চুজ করতে পারে 2026 সালে এসে? এটা একটা গুড কোশ্চেন, একদম যুগ উপযোগী একটা কোশ্চেন বা যুগ উপযোগী একটা পডকাস্ট তুমি আজকে আয়োজন করছো। থ্যাংক ইউ। প্রথমত হচ্ছে, ধরো যারা বিদেশে পড়ালেখা করতে যায় তাদের আসলে ডেস্টিনেশনটা কিন্তু সবারই পছন্দের জায়গাগুলো সবসময় নিজেরা খুঁজে বের করতে পারে না। সো খুঁজে বের করতে না পারার কারণে তারা ভুল ডেস্টিনেশনকে চুজ করার কারণে তাদের কেরিয়ারটা অনেক ক্ষেত্রেই অনেক বড় ধরনের একটা ধাক্কায় পড়ে যায়। যদি আমি একটু বুঝাই, ধরো বিগত দিনগুলোতে প্রচুর পরিমাণের মাল্টাতে স্টুডেন্ট ভিসা হচ্ছে, বা রিসেন্টলি আমরা প্রচুর মাল্টা সহ লিথুনিয়া, ফিনল্যান্ডের ভিসা পাচ্ছি। এখন এই যে মাল্টা, লিথুনিয়া এবং ফিনল্যান্ড, এই জায়গাগুলো সম্বন্ধে যদি একটু স্টুডেন্টরা দেখবে প্রায় সব জায়গাতেই মোটামুটি কমন কিছু সিনারিও থাকে। এবং আমরা কমন কিছু সিনারিও পাই, যে প্রশ্ন হচ্ছে যে আমি আসলে পড়ালেখা করতে যাব ভালো কথা, আমি কাজটা করতে পারবো কিনা। তো এখন তুমি হয়তো জানো যে ইউরোপের প্রায় অলমোস্ট সবগুলা দেশেই রেগুলার কাজ পাওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। সব জায়গায় তোমার যোগ্য লোকেরাই শুধুমাত্র কাজ পাচ্ছে, যারা একবারেই মোটামুটি স্টুডেন্টরা, আমি বারবার ভিডিওতে অনেক সময় বলি যে বাংলাদেশ থেকে যাওয়ার আগে অন্ততপক্ষে সফট স্কিল যেটাকে বলি, কমিউনিকেশন স্কিলটা যদি থাকে তাহলেও কিছুটা কাজ কারবার ম্যানেজ করা যায়। বাট এই সব কিছু যখন স্টুডেন্টদের কাছে কম থাকে, কাজ জানে না, পড়ালেখা মোটামুটি করছে বা করার ইচ্ছা আছে, এখন ভালো কিছু করবে, তারা আসলে আমাদের কাছে প্রশ্ন করে যে আমি কোন জায়গাটাতে যেতে চাই। একদম স্পেসিফিক যে আমরা কিভাবে চিন্তা করি, যদি তারও মনে করো কারো পড়ালেখা দেখি যে 60%-এর উপরে মার্ক আছে লাস্ট এডুকেশন গুলাতে, এর পাশাপাশি তার ইংরেজির প্রফিসিয়েন্সিটা ভালো, বা সে আইএলসে 6.5 বা 5.5 এরকম একটা রেজাল্ট আছে, তো তাদেরকে ফানেলিংটা হয়ে যায় যে একবারে আইএলটিএস নাই তাইলে কই যাবো। তো এই মুহূর্তে পৃথিবীর একটা দেশ সবচেয়ে বেশি ওয়ার্কস করতেছে, সবচেয়ে বেশি ভিসা দেয়, সেটার নাম মাল্টা। কারণ মাল্টাতে উইদাউট আইএলসে ভিসা দিচ্ছে, বা আরও কিছুদিন হয়তো বা ভিসা আরও কয়েকটা ইনটেক পাওয়া যাবে। যেহেতু মাল্টা, সবাই তো আসলে মাল্টাতে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে যাবে না। সো মাল্টাতে যায় যারা কাজের একটু দরকার, কাজ করা দরকার, তারপরে মোটামুটি টিউশন ফিটা একটু কমফোর্টেবল জোনে, এরপরে এইখান থেকে ভালোভাবে শিফট করা যায় অন্য কোনো দেশে, এই জন্য মাল্টাতে অনেক স্টুডেন্টরা চুজ করে। সো মাল্টার বাইরে যদি জিজ্ঞেস করে আমাকে যে আসলে মাল্টার বাইরে এই মুহূর্তে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সবচাইতে ভালো জায়গা কোনগুলা, আমি আসলে সবচাইতে ভালো জায়গা বলবো না, ভালো জায়গা সবগুলাই যেখানে তারা স্যুট করতে পারে। তবে বেশিরভাগ স্টুডেন্টদের এখন পছন্দের জায়গা লাটভিয়া বা গ্রিস। একটাই কারণ যে লাটভিয়াতে বা গ্রিসে যেটা হয় যে এই মুহূর্তে কিছুটা কাজ করে স্টুডেন্টরা চলাফেরা করতে পারে, টাকা পয়সা বা অ্যাকোমোডেশন, যেটা আমরা ব্যাক ক্যামেরায় বলছিলাম যে কত টাকা খরচ হয় চাকতে থাকে, তো টাকা পয়সা খরচ করে তারা চলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে লাটভিয়া বা গ্রিসে কেন যাব, মানে প্রশ্নটা কমন প্রশ্ন যে আমি মাল্টায় যাব না কেন, আমি আয়ারল্যান্ডে যাব না কেন, বা এতে কোনো জায়গায় যাওয়া না যাওয়ার কোনো অনুৎসাহিত আমি করি না। কারণ যার যে দেশটাতে পড়ালেখা করতে যাওয়া উচিত, বা যার সাথে যেরকম মনের সাথে কমফোর্টেবল, বা যে যেভাবে ড্রিম দেখে সে দেশে যেতে পারে, এতে কোনো প্রবলেম নাই।
কিন্তু ধরো আমাদের দেশ তো বেশিরভাগই আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলংস করি, তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি টার্গেট থাকে কোথায় গিয়ে আমি আসলে সেটেল হতে পারবো, কোথায় গেলে আমার পেপারস ওয়ার্কটা একটু ইজি হবে, কোন দেশটা আসলে এই মুহূর্তে স্টুডেন্ট বা আগামী 2 4 5 বছর স্টুডেন্ট ভিসা যারা যাচ্ছে তাদেরকে সেটেল হওয়ার সুযোগ দিবে, কাজটাও কিছুটা পাওয়া যায়, বা আগে অনেক বেশি বাঙালি গিয়ে বা অন্যান্য দেশ ইন্ডিয়া পাকিস্তান সহ এই দেশের মানুষরা খুব বেশি একটা গিয়ে যে একদম মানে কনজাস্টেড করে রাখছে, ব্যাপারটা এমন না। কোন দেশগুলো আসলে এখনো হোটেল রেস্টুরেন্ট বা বার বা অন্যান্য যে জায়গাগুলোতে কাজ করা যায় সেইগুলো স্টুডেন্টদের জানতে চায়। সেই জায়গায় আমরা দেখলাম যে রিসেন্ট টাইমে, কারণ লাটভিয়া আগে অনেকেই জানে না হয়তো আমার অডিয়েন্সরা, যে লাটভিয়া একটা দেশ, সেনজিনভুক্ত দেশ, গ্রিস আমি একটা দেশ, নিজেও হ্যাঁ অনেস্টলি তুমি জানতাম না। সেনজিনভুক্ত দেশ, এবং এই দেশগুলো গতানুগতিকভাবে তোমার অন্যান্য সেনজিনভুক্ত যেমন জার্মানি, ফ্রান্স বা ইতালি বা তোমার অন্যান্য দেশগুলোর সাথে কিন্তু সমসাময়িকভাবে তারাও ভালো করছে। তো তারা ভালো করছে, আর ওরা ভালো করে একদম ভালো টপ সীমানাগুলোতে যাওয়ার কারণে, বেশি মানুষ যাওয়ার কারণে হয়তো কাজ টাজগুলো কম থাকে। বাট গ্রিসে যেটা হয় যে তুমি যখন গ্রিসে পড়ালেখা করার চিন্তা করবো বা যাবা, ওইখানে গেলে দেখবা যে অনেক অনেক স্টুডেন্টরা যায় নাই, মানে মাত্র যাওয়া শুরু করছে, জি। স্টুডেন্টরা যাচ্ছে দিয়ে পড়ালেখা স্টার্ট করছে, কেউ পিআর নিয়ে আছে, কেউ পাসপোর্ট নেওয়ার জন্য ট্রাই করতেছে, এরকম। সেম লাটভিয়াতেও মাত্র স্টুডেন্টরা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে হয়তো অনেক স্টুডেন্ট আছে, তোমার পাকিস্তান বা তোমার শ্রীলঙ্কা এই টাইপের স্টুডেন্ট অনেক আছে, বাট বাংলাদেশ থেকে ওইরকম স্টুডেন্ট চিন্তা করছে আগে ভাই লাটভিয়া যাবো কেন, ফিনল্যান্ড থাকতে তোমার এরকম। বাট যখন এই ফিনল্যান্ড বা অন্যান্য দেশগুলো যখন কনজাস্টেড অবস্থায় পরিণত হয়েছে, তখন কিন্তু স্টুডেন্টরা অল্টারনেটিভ ভালো একটা কান্ট্রি খুঁজতে চায়। সেই জন্য তোমার এখনো পর্যন্ত কাজ এবং আইএলসে মাত্র 5.5 দিয়ে লাটভিয়া বা তোমার গ্রিসে কিন্তু অ্যাপ্লাই করা যায় খুব সহজেই। সবচেয়ে মজার ব্যাপার যেটা তুমি একটু পরে আমার কাছে প্রশ্ন করবা, সেটা হচ্ছে টাকা পয়সা কত লাগে পড়ালেখা, বা এক্স্যাক্টলি। স্টুডেন্টরা আসলে এটাই জানতে চায় যে আমি তো যাবো বুঝলাম, টাকা হ্যাঁ, পয়সা কত লাগে। জি। মজার ব্যাপার একটাই, যে অন্যান্য দেশে যেমন ফিনল্যান্ডে তুমি গেলে এই মুহূর্তে 11,000 12,000 ইউরো টিউশন ফি দিতে হবে, সেইখানে তুমি লাটভিয়া বা গ্রিসে যদি যাও তাহলে লাটভিয়াতে $5,000 তোমার, ডলার বললে অনেকে আবার ভয় পাবে যে ডলার কেন, কিছু কিছু দেশে কিন্তু ডলার প্র্যাকটিস হয় এখনো। সো লাটভিয়াতে তুমি $5,000 কাছাকাছি একটা টিউশন ফি দিয়ে কিন্তু পড়ালেখা করতে যেতে পারো। এবং মজার ব্যাপার আরও, গ্রিসে হচ্ছে 2,500 বা 2,000 থেকে টিউশন ফি শুরু হয়, যেটা 5,000 পর্যন্ত তুমি টিউশন ফি ইউরোতে দিতে পারো। সো এটা কিন্তু একটা গুড একটা তোমার ইম্প্যাক্ট ফর অবশ্যই। বাংলাদেশি যারা হুম। হচ্ছে এত অল্প টাকা দিয়ে পড়ালেখা করতে জি। যেতে পারে। আবার অনেকের জন্য ইজি হয়ে গেল বিষয়টা। যেহেতু রাইট, টিউশন এরকম ফি একটা কম। এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা, গ্রিস নাকি লাটভিয়া? কোন কান্ট্রিটা এখন ভালো পারফরম্যান্স দিচ্ছে স্টুডেন্টদের জন্য? পারফরমেন্সের ব্যাপারে যদি তুমি একটু চিন্তা করো, আমি বলবো যে মালটা সবচেয়ে বেশি পারফর্ম করে। বাট এর বাইরে কোনটা, গ্রিস না লাটভিয়া? এক্স্যাক্টলি। কিন্তু যেখানে মাল্টার 85% ভিসা পাচ্ছি বা ভিসা পাওয়া যাবে হয়তো কিছুদিনেরও, সেখানে গ্রিস লাটভিয়ার ধরো তোমার 80-85% অনেক আগে থেকেই চলে। আচ্ছা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে মানুষ গ্রিস বা লাটভিয়া কেন যাচ্ছে না? হুম। তো আমি তো এইভাবে উত্তরটা দেওয়ার একটা কারণ, যে স্টুডেন্টদের এই প্রশ্নটাই হবে যে ভাই তাহলে এতদিন মালটাতেই সব দৌড়াচ্ছে, গ্রিস লাটভিয়া কেন কেন দৌড়াচ্ছে না? যাচ্ছে না? যেখানে তোমার ধরো 6,000 ইউরো 6,500 ইউরো মালটাতে টিউশন ফি, সো স্টুডেন্ট অলরেডি বুঝতে পারে যে মালটা কিছুটা হলেও ফার বেটার ফ্রম তোমার গ্রিস বা লাটভিয়ার এডুকেশন থেকে, তাই না? ডেফিনিটলি। বাট এটা একটা ভুল ধারণা যে তোমার টাকা পয়সা বেশি লাগে, রাইট, বা টাকা পয়সা বেশি লাগে বিধায় মানে মালটা সবচেয়ে ভালো, হুম। ব্যাপারটা এমন না। কারণ একটাই, ধরো তোমার ফিনল্যান্ডের পড়ালেখা অনেক ভালো, হুম। সেখানে 11,000 ইউরো টিউশন ফি দিয়ে যেতে হয়, কিন্তু সেনজিনভুক্ত দেশ তোমার ইতালিতে পড়াশোনা করতে টাকাই লাগে না। হ্যাঁ, ফ্রি। ঠিক আছে, আমি অনেকগুলো পডকাস্টে খালিদ ভাইয়ের সাথে আমরা বলছি অনেকবারই, আমি যে পড়তে টাকা লাগে না। হুম। সো স্টুডেন্টরা দৌড় দিছে যে ইতালিতে আমি পড়তে যাব, টাকা লাগবে না। হ্যাঁ, তো এই গল্পটার তুমি যদি একটু চিন্তা করো, এক এক দেশের এক এক রকমের সাইকোলজিক্যালি ওরা স্টুডেন্টদেরকে বেনিফিট দেয়। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি তুমি হিসাব করো, লাটভিয়া এবং হচ্ছে গ্রিস দুটাতেই পড়ালেখার মান সমমান, উন্নত সমমান। মানের পড়ালেখা। কারণ দেখো, $5,000 বা $5,500, ওইখানে তোমার 5,000 বা 2,500 3,500 ইউরো। সো মানের দিক থেকে একই, তবে দুইটা দেশেরই তোমার যেহেতু আইএলসে 5.5 লাগে গ্রিসে, 5 বা 6 লাগে তোমার হচ্ছে লাটভিয়াতে। সো অবশ্যই আমার মতে লাটভিয়া বা গ্রিস দুইটাতেই পছন্দ করতে পারে তাদের ইচ্ছা মতো, তবে প্রথম দিকে গ্রিসটা হয়তো চুজ করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোয়েশ্চেন থাকছে যে আইএলসটা ম্যান্ডেটরি কিনা ফর গ্রিস অ্যান্ড লাটভিয়া? দুটো জায়গায় আইএলস ম্যান্ডাটরি, বাট যদি তুমি আইএলস ছাড়াও অন্যান্য দেখো, আইএলস হচ্ছে একটা, আমি বোঝানোর চেষ্টা করি যদি তোমাদের,
যে আইএলটিএস একটা সিম্পল ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, ইটস নট দ্য তোমার কেরিয়ার চেঞ্জ করে দেওয়ার মতো কিছু না। সো আইএলটিএস ছাড়াও অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে যেগুলো দিয়ে স্টুডেন্টরা কিন্তু বাইরে পড়ালেখা আচ্ছা, করতে যেতে পারে। যেমন টোফেল দিয়েও তো যেতে টোফেল পারবে দিতে না? পারে, তোমার পিটি দিতে দিতে পারে, পারে। কিছু কিছু ক্ষেত্রে তো তোমার ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে। আচ্ছা। এছাড়াও যেমন লিথুনিয়াতে তোমার ইংলিশ টেস্ট বা পাসওয়ার্ড হুম, টেস্ট নামে কিছু টেস্ট আছে, হুম, ওগুলো অ্যাপ্লাই করে। দ্যাটস ওয়াই না আমরা বসছি আজকে স্টুডেন্টদেরকে জানানোর জন্য। জানানোর জন্য। এখন আইএলটিএস দিলে কি বেটার হবে নাকি অন্য প্রফিসিয়েন্সি যেগুলো আছে? মানে স্টুডেন্টদের জন্য কোনটা ইজি হয়? যদি একটু বলতেন। একটা মজার গল্প তোমাকে বলি। ধরো তুমি নদী পার হবা, হ্যাঁ? হুম, নদীতে অনেক ঝড়। হুম। এখন তোমার সামনে লঞ্চ আছে, তোমার সামনে স্পিড বোট আছে, তোমার সামনে বড় জাহাজ আছে। হ্যাঁ, ধরে নাও, অপশন আছে অনেকগুলো। ধরে নাও। আচ্ছা। নদীতে তো আসলে বড় জাহাজ আসে না, অনেকে হাসবে। হাসাটা তো মজা করেই বললাম যে বড় জাহাজ আছে। তুমি হুম, কোন অপশনটা নিবা সেফলি তুমি যাওয়ার জন্য? যেহেতু বড় জাহাজ থাকে না, যদি অপশনটা থাকতো এরকম যে বড় জাহাজে যেতে পারবো ধরে তাহলে নাও বড় ডেফিনিটলি জাহাজটা আছে, আমি অপশন দিলাম তোমাকে। তুমি ওটা বাদ দাও, তুমি যাও। নদীতে যেহেতু নাই, তুমি ধরে নাও যে তোমার সমুদ্রেরটাই ধরো। খুব বড় আমি একটা অবশ্যই জাহাজ আছে, জাহাজে যাব। অবশ্যই তুমি জাহাজে যাবা। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে এটা অনেক বড় জাহাজ, এটা হুম, সব জায়গায় মোটামুটি সাস্টেইন সেফলি। করে। সো হুম, দ্যাটস দ্য থিং যে তুমি যদি চিন্তা করো আইএলটিএস পিটি বা ডুওলিঙ্গো, হুম, সো বড় জাহাজটা হচ্ছে ধরো আইএলটিএস। আইএলটিএস, তারপরে পিটি, তারপরে হচ্ছে ডুওলিঙ্গো। আচ্ছা। সো দ্যাটস দ্য থিং যে তুমি যেটাই করো তুমি অবশ্যই চেষ্টা করো বড় জাহাজে। না হইলে যদি বড় জাহাজে যাওয়ার মতো এফোর্ডেবল ক্ষমতা না থাকে বা না পারো, বাট তোমার কাছে তো অপশন আছে যে তুমি লঞ্চেও তুমি সমুদ্র পাড়ে তুমি সেন্ট মার্টিনে যেতে পারো। সো ইউ ক্যান থিঙ্ক যে প্রত্যেকটা নিতে পারো যার যে এফোর্ডেবল বা যার যে মেধা ক্ষমতায়। হুম, হুম। তিনটাতেই ভিসা হয় বা আচ্ছা, তিনটাতেই তুমি সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাইতে পারবা, ওকে। সমস্যা নেই। এইচএসসির জন্য কত জিপিএ 5 থাকতে হয়? মানে সদ্য যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কত পয়েন্ট থাকলে এপ্লাই করতে পারবে? এইচএসসি বা তোমার যারা এসএসসি বা দুইটাতেই তোমার আমরা বলি যে 60%-এর উপরে মার্ক থাকাটা বাধ্যতামূলক যদি আচ্ছা। ইউরোপের সেনজেনভুক্ত ভালো দেশে যেতে চায়। হুম, তবে 60 বা 50 নিচেও মাল্টাতে যাওয়া যায়। তবে বাকি লাটভিয়া বা তোমার গ্রিসে যদি পড়ালেখা করতে যেতে হয় তাহলে অবশ্যই মোটামুটি 60%-এর উপরে তার যেন লাস্ট সিজিপিএ বা এই কাউন্টেবল মার্কটা থাকে। আমি স্পেসিফিক বললাম না একটা কারণে যে ইংলিশ মিডিয়ামের জন্য একরকম, তোমার বাংলা মিডিয়াম বা মাদ্রাসা বোর্ডের জন্য এগুলো কিন্তু রেজাল্টটা ভ্যারি আচ্ছা। করে। তো হুম, সেই ক্ষেত্রে 60% কাউন্ট করে নিলেই হবে। আরও যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে আমরা তো আছি। জি, সিওর। আর মাস্টার্সের জন্য মানে সিজিপিএ কত থাকতে হবে? মাস্টার্স তোমার মাস্টার্স বলো, তুমি হচ্ছে ব্যাচেলর বলো, সব দুইটাতেই 60%। তবে মাস্টার্সের ক্ষেত্রে কিছু, কিছু সময় একটু বেশির প্রয়োজন হয়। আচ্ছা। কারণ ভালো যদি সাবজেক্ট পাও, এটা ডিপেন্ড করে হুম, অনেক সময় সাবজেক্ট, অনেক সময় তোমার ইউনিভার্সিটি, অনেক সময় তোমার ডিপেন্ড করে রিজিয়ন বা কোন জায়গাটাতে তুমি হুম, থাকবা, কোন আচ্ছা। বিশ্ববিদ্যালয়টা তুমি চান্স মানে হুম, হুম, কোন রিজিয়নের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়টা তুমি পড়তেছো। সেই অনুপাতে বিশ্ববিদ্যালয়রা কিন্তু তার গ্রেডিং পয়েন্টটাকে সেট করে। তবে 50%-এর নিচে কোনো জায়গায় তোমার হুম, এপ্লাই হুম, করা উচিত খুব বেশি একটা হবে না। আচ্ছা। তাহলে আপনাদের ডিটেইলস জানতে কিন্তু এটার জন্য আমাদের পেজ ইনবক্স করতে পারেন। আরেকটা বিষয় যেটা যে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল কিনা ২ টা দেশের ক্ষেত্রেই। স্টাডি গ্যাপ আসলে রেগুলার স্টুডেন্টদের জন্য খুব বেশি একটা সব জায়গায় অ্যাকসেপ্ট করে না। যেহেতু হুম, আমরা ইউরোপের নিয়ে কথা বলছি, মাল্টাতে বেশিরভাগ সময়ই লং স্টাডি গ্যাপ অ্যালাউ করে বিকজ অফ দে আর প্রোভাইডিং দ্য লেভেল এডুকেশন। ওকে। বাট তুমি যদি গ্রিস বা তুমি যদি লাটভিয়া। লাটভিয়াতে যাও তবে ব্যাচেলরের জন্য বা ইউজি প্রোগ্রামের জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম 4 বছর, ৪ 4 বছর। থেকে 5 বছর। তাও এটা ক্ষেত্র বিশেষ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনুযায়ী আমরা ডিসাইড করে দিতে পারি স্টুডেন্টদেরকে কোন সময় কোনটাতে কত স্টাডি গ্যাপে বা রিজন মানে তোমাকে দেখাইতে হবে রিজনটা ভালো করে যে কি কারণে স্টাডি হুম, গ্যাপটা হুম, হয়েছে। আচ্ছা। ব্যাচেলরের ক্ষেত্রে তো আমি বললাম যে এবং পিজি বা পোস্ট গ্রাজুয়েট যারা করবেন তাদের জন্য অবশ্যই 10 বছরের বেশি না হওয়াটা বেটার। ওকে। 10 বছরের বেশি হলে হুম, ম্যাক্সিমাম 15 বছর পর্যন্ত আমরা ফিনল্যান্ড বা অন্যান্য জায়গাগুলোতে অ্যাডমিশন করাতে পারি। আশা করি যে এটা 15 বছর পর্যন্ত করা যাবে। তবে মাথায় রাখা উচিত যে 10 বছরের নিচে হইলে তার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে। বেশি থাকবে। আচ্ছা। এবার পার্ট টাইম জবের দিকে একটু আসা যাক। পার্ট টাইম জবের সুযোগটা কেমন? বা হচ্ছে তারা আর্ন করে নিজেদের খরচ চালাতে পারবে কিনা? এটা খুবই তোমার একটা ধরো এই যুগে এসে এআই এর যুগে কমপ্লিকেটেড একটা কোশ্চেন যে আসলে হুম, পার্ট টাইম জব করে তারা পড়ালেখা করতে পারবে কিনা। আমি একটা কথা বলি সবচেয়ে মানে অ্যাজ এ বিজনেসম্যান যেহেতু বিজনেস করি পাশাপাশি কনসালটেন্সি ফার্মগুলোকে প্লেট দিচ্ছি সেই জায়গায় বা ইউরোপের কয়েকটা প্রতিষ্ঠান থাকার কারণে এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে কি পরিমাণের পিপল আমাদের দরকার। যেমন আজকে একটা আমরা ইউরোপিয়ানকে নিয়োগ দিলাম।
আমাদের লিথুনিয়ার প্রতিষ্ঠানে। তুমি জানো আচ্ছা। আমাদের প্রতিষ্ঠানটা এখানে ভালো অপারেট করছে। তো সেইখানে আমরা কি দেখছি? আমরা দেখলাম যে ওর স্কিল কেমন, ওর কমিউনিকেশন সবচেয়ে বেশি ওর কমিউনিকেশন স্কিল কেমন এবং যে মানে হার্ড স্কিল, সফট স্কিল বলি, এই ২ টা স্কিলের উপরে দেখে কিন্তু আমরা চাকরিটা দিলাম। আচ্ছা। তো সেই ক্ষেত্রে তার কিন্তু আগে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকেও বেশি দেখছি আমরা যে হার্ড স্কিল এবং সফট স্কিলটা কত বেশি আছে। হুম। সো কিভাবে হার্ড স্কিলে আমরা বোঝার চেষ্টা করছি সে কম্পিউটার, এগুলো আসলে ইন্টারনেট কম্পিউটার ওই দেশের মানুষরা ইজিলি জানে, কারণ বিকজ অফ স্টুডেন্টরা যাবে ইউরোপে। সো ওই দেশের মানুষ যখন এটা ইজিলি তারা জন্মগতভাবেই মোটামুটি আইটি, কম্পিউটার, ইন্টারনেট, এক্সেল বা এইসব জিনিসপত্রগুলোর প্রতি মোটামুটি এক্সপার্ট থাকে। সো আমাদের ছেলেমেয়েরা কমপক্ষে তো এই জিনিসগুলা মানে কাজ টাজ করতে গেলে এই জিনিসগুলো জানা লাগবে। সো যদি এই জিনিসপত্রগুলো মোটামুটি জানে, ইংরেজিতে মানে ইংরেজিতে কথাবার্তা বলতে পারে, কমিউনিকেশন করতে পারে, বা যদি কোনো স্কিল এক্সট্রা থেকে থাকে রেস্টুরেন্ট বা রান্না বান্না বা অন্যান্য কিছু, তাহলে তোমার সব দেশেই মোটামুটি তারা কাজ করে চলতে পারে। বেশিরভাগ কাজটা হয় উবার, বোল্ট বা এই টাইপের ফুড ডেলিভারি। বেশিরভাগ আমাদের ছেলেমেয়েরা বেশিরভাগ ছেলেরা বিশেষ করে এই কাজটা করে, মেয়েরা বেশিরভাগ রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে কাজ জব। বেশি করে। এছাড়াও কিছু কিছু আমার ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে দেখছি যারা মোটামুটি মাল্টি ট্যালেন্টেড, তারা কিন্তু তোমার অফিস ডেস্কও করে। ও গ্রেট। সো আমি যদি একদম জেনারেল কেস ধরি, যেটা একদম জেনারেল স্টুডেন্টদের জন্য, তাও তোমার ধরো 400 ইউরোর মতো খরচ হয় তোমার লাটভিয়াতে, এবং অ্যারাউন্ড এরকমই 400 থেকে 500 ইউরো খরচ হবে গ্রিসে। তো থাকা খাওয়া অন্যান্য আনুষঙ্গিক খরচ সহ। তো সেই ক্ষেত্রে হয়তো বা ওরা 800, 900, 1000 ইউরো ইনকাম করতে পারবে। তো সেই ক্ষেত্রে এটা করে তাদের টিউশন ফি বা অন্যান্য যে লিভিং এক্সপেন্স সেটা মোটামুটি বেয়ার করতে পারা উচিত, বা পারছে যারা কাজ করতেছে। কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি আছে কিনা যেটার সাথে আপনারা ডিরেক্টলি কাজ করছেন? আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি। এই মুহূর্তে আমি হয়তোবা এই জায়গায় লাইভলি আমি হয়তো বলছি না। বাট আমাদের লাটভিয়া, গ্রিস সহ মাল্টা অন্যান্য মানে দেশেও আমরা কয়েকটা ভালো, ভালো বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন পার্টনার হিসেবে কাজ করি। সো আসলে সবচেয়ে বড় কথা হলো কোলাবোরেশন পার্টনার থেকেও বড় হচ্ছে স্টুডেন্ট কতটা ট্যালেন্ট। এক্সাক্টলি। স্টুডেন্টের হুম। ট্যালেন্টটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাডমিশন প্রসেসে। একটাই কারণ যে আমরা যতই কোলাবোরেটেড থাকি, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে যদি স্টুডেন্ট ইন্টারভিউ বা অন্যান্য জায়গাতে কমফোর্ট জোনে না থাকে, তাহলে কিন্তু তার জন্য কিছুটা হার্ড অ্যাডমিশন করানো। তবে আমরা যেটা করি, কোলাবোরেশন থাকার সত্ত্বেও আমরা স্টুডেন্টদেরকে আগে রেডি করি, আচ্ছা। স্টুডেন্টদেরকে গাইড করি, ওদেরকে ইন্টারভিউ কী হবে, কোন কোন সাবজেক্ট ইন্টারভিউ হবে, ইংরেজিতে কীভাবে জিনিসটা ফেস করবে, এনভায়রনমেন্ট কেমন হবে, এই জিনিসগুলো আমরা হেল্প করার পরে আমাদের স্টুডেন্টরা মাশাআল্লাহ ট্যালেন্ট, সো তারা এটাকে ফেস করতে পারে। সো ইন্টারভিউটা যখন তোমার ইনস্টিটিউটের ইন্টারভিউ হয়ে যায়, অ্যাডমিশন হয়ে যায়, দেন বাকি প্রক্রিয়া শুরু হয়। আচ্ছা। হ্যাঁ, আমাদের ভিসার রিভিউ যখন দিতে আসে স্টুডেন্টরা, তো সবসময় দেখি এটা শেয়ার করে যে আপনারা হচ্ছে অনেক ভালো করে ট্রেন করে তারপরে ভিসা মানে অফিসে ভিসা ইন্টারভিউ দিতে যায়। তো এগুলা কিন্তু আসলে অনেক বড় একটা পাওয়া স্টুডেন্টদের জন্য। লাটভিয়া বা গ্রিসের ওয়েদারটা কেমন? বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কতটুকু অ্যাকচুয়ালি যে আমি কমফোর্টেবল? তো লাটভিয়া, গ্রিসে যাই নাই কখনো। হ্যাঁ। তবে সোহাগ ভাই বা আমাদের এমডি সাহেব তো তুমি জানো লিথুনিয়াতে থাকে, এবং থাকা সত্ত্বেও উনি ইউরোপের বিভিন্ন দেশগুলোতে উনি স্টুডেন্টদের জন্য যায় এবং ইউনিভার্সিটিতে কোলাবোরেশন সহ ওইখানকার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো উনি গ্যাদার করে তারপর আমরা ওই দেশটাকে প্রমোট করা শুরু করি যে আসলে ওইখানে অনেকেই বলে কাজ নাই, এই নাই, সেই নাই। তোমরা যদি একটু আমাদের পেজে গেলে দেখা যাবে যে এমডি সাহেবের একটা ভিডিও আছে, ওইখানে উনি ফিনল্যান্ডে গিয়েছে। ফিনল্যান্ডের পুরো স্টুডেন্ট যারা আমাদের আছে বা অন্যান্য স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, এবং রিয়েল থিঙ্ক হচ্ছে কাজ নাই ব্যাপারটা এমন না, কাজ আছে, এবং মেইন পয়েন্টগুলো কিন্তু ওই ভিডিওতে তুলে ধরছে। তুলে ধরতে। সো আমরা চেষ্টা করি যে একদম রিয়েল জায়গা থেকে ওই জায়গায় তুলে ধরতে। তবে ওয়েদার যতটুকু আমি মানে যারা রিয়েল ওইখানে আছে এই মুহূর্তে তাদের কাছ থেকে, যেমন গ্রিস বা লাটভিয়ার মোটামুটি বাংলাদেশের টাইপের টেম্পারেচার, বাট আমরা যেরকম অনেক গরম বা এরকম না, আলো বাতাস সবই এরকম, ঠিক আছে, একটু হয়তো বা তোমার ঠান্ডা, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠান্ডা থাকে, এবং কিছু কিছু সামারের সময় তোমার বাংলাদেশের মতোই এত গরম না, বাট টেম্পারেচার রেগুলার। আচ্ছা, আচ্ছা। আ লাটভিয়া বা গ্রিসে যাওয়ার পরে স্টুডেন্টদের ফার্স্ট মান্থলি কস্টটা কেমন হতে পারে? লাটভিয়া বা গ্রিসের দুইটারই একই রকম। ধরো প্রথম মাসে যেটা থাকে যে তার হচ্ছে অ্যাকোমোডেশন হুম। বা তার খাওয়া দাওয়া চলাফেরার টাকা পয়সা প্রথম মাসে একটু বেশিই লাগে, কারণ যেহেতু সে প্রথম মাসে গিয়ে তার অ্যাকোমোডেশনটা নেয় হুম। ভাড়া নিয়ে, একটা নতুন জায়গা, নতুন চেনা জানার জায়গা। ধরো মাংস কেনার জায়গায় মাছ কিনে নিয়ে আসছে, ডিমের জায়গায় মুরগি কিনে নিয়ে আসছে, ব্যাপারটা এমন অ্যাডজাস্ট হয়। করতে। তো এটার জন্য হয়তো একটু বেশি লাগে, তবে নট মোর দ্যান 500 ইউরো বা তোমার 500 ইউরো বেশি লাগার উচিত না, আচ্ছা। যেখানে তোমার 400 ইউরো বা 350 ইউরো তারপর একেকজনের পারে। লাইফস্টাইল একেক রকম, একেক সো কম রকম। বেশি সো হতে এটা পারে। কম বেশি হতে পারে। আচ্ছা। আর ডকুমেন্টস এর বিষয়টা নিয়ে যদি বলি, কি ডকুমেন্টস স্টুডেন্টদের জন্য লাগতে পারে?
খুব সহজ উত্তর যে সবগুলা দেশেই মোটামুটি একটা চেকলিস্ট থাকে। চেকলিস্টগুলো আমরা দিয়ে দিই স্টুডেন্টদেরকে। তবে মেজর ডকুমেন্ট হচ্ছে তার লাস্ট এডুকেশন সার্টিফিকেটগুলো নোটারাইজ করা, মোফা করা বা ফরেন মিনিস্ট্রি করা, এগুলো কমপ্লিট করা। তারপরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন প্রসেসের পরে ভিসা প্রক্রিয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট রেডি করা। অ্যারাউন্ড হচ্ছে যে যারা গ্রিসে যাবে ব্যাচেলরের জন্য তারা কিন্তু ব্যাংকের স্টেটমেন্টে 10,000 ইউরো দেখাইতে হয়। প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয় তাহলে কিন্তু তোমাকে 12,000 ইউরো দেখাইতে হয়। তবে মাস্টার্সের জন্য পাবলিকের জন্য 10,000 বা 12,000, তোমার 18,000 দেখাইতে হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য। লাটভিয়া গ্রিসের ভিসা রেশিওটা এখন কত আছে? আ লাটভিয়া এবং গ্রিসের ভিসা রেশিও কিন্তু প্রায় 75% এর উপরে। যারা লাটভিয়া গ্রিসে যাইতে চায় তারা অবশ্যই জানে যে এবং বিভিন্ন গ্রুপগুলোতে দেখলেই বুঝবে যে লাটভিয়া গ্রিসের এই মুহূর্তে ভিসা রেশিও অনেক ভিসা বেশি দেওয়ার চেষ্টা করছে। জানি না কতদিন পর্যন্ত ভিসা দেবে, বাট ভিসা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি। আচ্ছা, আনুমানিক প্রসেসিং টাইমটা যদি একটু বলতেন। টোটাল আনুমানিক প্রসেসিং টাইম একটা খুব কমন কোয়েশ্চেন এবং আমি মাঝে মধ্যে হাসি পায় আমার এই কোয়েশ্চেনটা শোনার পরে। কারণ ধরো ইটস এ স্টুডেন্ট ভিসা এবং তোমার যদি সেপ্টেম্বর ইনটেক হয় তাহলে অফকোর্স সেপ্টেম্বর ইনটেকের আগেই তার ভিসা হওয়া উচিত এবং সেটার জন্য 4 থেকে অ্যারাউন্ড 5 মাস ম্যাক্সিমাম কাজ শুরু করার পরে। তবে 3 থেকে 3.5 মাসেও অনেক সময় প্রক্রিয়া সম্পূর্ণ হয়, যেহেতু ইন্ডিয়া যেতে হয়। ইন্ডিয়া থেকে গিয়ে কিছুটা সময় লাগে। তো আমি ধরে নিয়েছি অ্যারাউন্ড হচ্ছে 4 মাস প্রত্যেকটা দেশেই সময় লাগবে তোমার ভিসা আচ্ছা, প্রসেস পাইতে। এখন আরেকটা কোয়েশ্চেন মাথায় আসলো যে ইন্ডিয়ায় গিয়ে ভিসা মানে যখন ভিসার ইন্টারভিউ দিবে এটা ফেস করতে কতটুকু হ্যাসেল পার করতে হবে স্টুডেন্টদের? আ মানে সত্যি কথা বলতে এই স্টুডেন্ট তো স্টুডেন্টই। স্টুডেন্টদের আসলে ওই ভয়টা থাকে না ন্যাচারালি, কারণ আগে থেকেই আমরা এক্সাক্টলি। রেডি করে দেই। হুম, অন্যান্য হুম, হুম। স্টুডেন্টদের এক্সপেরিয়েন্সটাকে আমরা ওদেরকে জানাই দেই হুম, এবং সবকিছুতে আমরা পাশে থাকি। সো সেই ক্ষেত্রে ওরা ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ দিবে। ইন্টারভিউতে কি প্রশ্ন হবে, কিভাবে হবে সবকিছু আমরা মোটামুটি জানাই দেওয়ার চেষ্টা করি। সো ভয়ের কোনো কারণ নাই। ইটস আ টু ইজি টাস্ক। আচ্ছা, ইনটেক কয়টা ইনটেক পাচ্ছে টোটাল? তোমার বিশেষ করে লাটভিয়ার জন্য ৩ টা বা ৪ টা ইনটেক অনেক সময় পাওয়া যায়। কেন? জানুয়ারি, এপ্রিল সহ সেপ্টেম্বর পর্যন্ত ইনটেক পাওয়া যায়। আচ্ছা, আর তোমার বিশেষ করে গ্রিসের জন্য ২ টা ইনটেক সেপ্টেম্বর এবং হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক। এই ২ টা ওকে। ইনটেকে পাওয়া যায়। আচ্ছা। আশা করছি স্টুডেন্টদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গিয়েছেন। আমরা চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের ভিত্তিতে নেক্সট আরো অনেক পডকাস্ট আনার জন্য। সো আজকে এই পর্যন্তই থাকছে। আশা করব আপনাদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। সো ভাইয়া আজকে এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ খুব স্নেহা তোমাকে। যারা স্টুডেন্টরা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আশা করি ভালো একটি গাইডলাইনের মধ্যে দিয়ে যাবেন বা ভালো একটি সাপোর্ট পাবেন। এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আরও যদি কোনো কিছু জানার থাকে স্নেহা তো থাকবেই, প্রশ্ন করলে উত্তর দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।